ছিল, একটু দেরি করে শুরু করতে হলো কারণ আরেকটা ল্যাপটপে আমার যেটাতে মিটিং এর ইয়েটা দেওয়া ছিল ওটাতে খুলেনি, আলাদা একটা। এখন আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার, আমি একটু মেমারি গ্ল্যান্ড নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? মেমারি গ্ল্যান্ড। আমরা জানি মিল্ক সিক্রেশনের ক্ষেত্রে ফার্স্ট যে তা আসে সেটা হচ্ছে কি গরুর কি আসে, সেটা গরুর মেমারি গ্ল্যান্ড। মিল্ক সিক্রেট করে কে? মেমারি গ্ল্যান্ড। তো আমরা দেখবো যে সেটা মেমারি গ্ল্যান্ডটা কি। আমরা সবাই জানি মেমারি গ্ল্যান্ড, আমরা দেখছি না সবাই গরুর ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড দেখেছি। আচ্ছা, মেমারি গ্ল্যান্ড দেখেছি। মেমারি গ্ল্যান্ডটা আসলে কি? আমরা যদি বলি যে মেমারি গ্ল্যান্ডটা কি, এটা কি একটা স্কিনিয়াস স্ট্রাকচার, তাই না? আমরা দেখেছি এটা কি, এটা হচ্ছে একটা স্কিনি স্ট্রাকচার। স্কিনি স্ট্রাকচার মানে স্কিন থেকে স্কিনের একটা বর্ধিতাংশ। এটা হচ্ছে কি তাহলে স্কিনের একটা বর্ধিতাংশ। আমি চেষ্টা করছি তোমাদেরকে এটা দেখানোর জন্য। তো এখন টোটাল মেমারি সিস্টেমটাকে যদি আমি ধরি তাহলে মেমারি সিস্টেমের মধ্যে কি কি জিনিস আছে? আমরা জানি মিল্ক প্রডিউস হয় কোথায়? মেমারি গ্ল্যান্ডে, তাই তো? মেমারি গ্ল্যান্ডে যদি আমার মিল্ক তৈরি হয় তাহলে সেই যে টোটাল যে সিস্টেমটা মেমারি গ্ল্যান্ডে দুধ তৈরি হওয়ার যে পুরো প্রক্রিয়াটা, এটা হচ্ছে মেমারি একটা সিস্টেমের মাধ্যমে হয়। তো সিস্টেমটার টোটাল জিনিসগুলো কি কি? সিস্টেমটার টোটাল জিনিসগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে ম্যামা আর একটা হচ্ছে টিট। ম্যামা মানে হচ্ছে মেমারি গ্ল্যান্ড, এবং হচ্ছে মেমারি গ্ল্যান্ডের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দুইটা অংশ দেখি, তাই না? কয়টা অংশ দেখি আমরা বাইরে? যদি একটা দুইটা অংশ কি কি? একটা হচ্ছে ম্যামা আর মেমারি গ্ল্যান্ড, একটা বড় ফোলানো একটা ওলান গ্রন্থি যেটাকে আমরা বলি। আর একটা কি দেখি আমরা? আরেকটা দেখি টিট। এই দুইটাই কিন্তু আমরা বাইরে থেকে দেখি, তাই তো? এই দুটো জিনিসকে আমি বাইরে থেকে দেখি। তো এখন যেহেতু আমরা এই দুইটা জিনিসকে বাইরে থেকে দেখি তাহলে ভিতরে নিশ্চয়ই এমন আরো অনেক কিছু স্ট্রাকচার আছে যেটা এটাকে তৈরি করে। তো সেই স্ট্রাকচার গুলো নিয়ে আমি একটু তোমাদের আজকে বলবো, সেই স্ট্রাকচার গুলো কি কি হয়। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সাথে দেখানোর জন্য সেটা হচ্ছে কি কি দিয়ে তাহলে তৈরি হয় সেটাও আমরা দেখবো। তাহলে এখন এই যে মেমারি গ্ল্যান্ডটা, এটা কিন্তু চারটা আলাদা আলাদা সেপারেট গ্ল্যান্ড মিলে একটা বড় মেমারি গ্ল্যান্ড তৈরি করে। কথা কি বুঝছো? আমরা টিট দেখি কয়টা? চারটা। টিট দেখি চারটা। টিট যখন আমরা চারটা দেখি তখন আসলে যেটা হয় যে টিট চারটা দেখতেছি আমরা, তার মানে এখানে গ্ল্যান্ডও আছে চারটা। কয়টা আছে গ্ল্যান্ড আছে কয়টা? চারটা। প্রতিটা গ্ল্যান্ডে একটা থেকে আরেকটা কি, একটা থেকে আরেকটা হচ্ছে আলাদা, একটা থেকে আরেকটা কি, একটা থেকে আরেকটা আলাদা। মানে কয়টা গ্ল্যান্ড এখানে আছে টোটাল? চারটা। মানে হচ্ছে চারটা গ্ল্যান্ড এখানে। এখন চারটা গ্ল্যান্ড তাহলে আলাদা আমরা পড়লাম। তো চারটা গ্ল্যান্ডে কি আছে? চারটা গ্ল্যান্ডে আছে চারটা টিট। কয়টা টিট? চারটা গ্ল্যান্ডে আমরা যেটা পাই সেটা হচ্ছে চারটা টিট। এবং প্রতিটা টিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিটা টিটের একটা করে কি আছে? ওপেনিং আছে, তাই না? প্রতিটা টিটের কি আছে? একটা করে ওপেনিং আছে। আমরা সেটা দেখতে পাই, ওপেনিংটা আমরা দেখতে পাই। তো এখন এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে যে কি যে তোমার গ্ল্যান্ডগুলো সেগুলো হচ্ছে কভার্ড উইথ হেয়ার। আমরা দেখি না বাইরে থেকে যখন একটা গ্ল্যান্ডকে দেখি তখন কি দেখি? সেটাকে কভার্ড উইথ হেয়ার। কি আছে? কভার্ড উইথ হেয়ার। তুমি দেখতে পাচ্ছ স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা কি দ্বারা? তো এটা হচ্ছে কি যে গ্ল্যান্ডটা হচ্ছে কভার্ড উইথ হেয়ার, বাট টিপ যে জায়গাটা আছে টিপটা কিন্তু হেয়ার দ্বারা কি আবৃত নয়। এই যে বাদ বাকি জায়গাগুলোতে কিছু কিছু হেয়ার দেখবে, কিন্তু এই যে টিপে কিন্তু কোনো হেয়ার নেই। তাইলে হচ্ছে এটা কি এক ধরনের মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড মানে কি বলতো? সোয়েট গ্ল্যান্ড ঘর্মগ্রন্থি।
তাহলে মডিফাইড সুইট গ্ল্যান্ড স্কিন থেকে তৈরি, এবং হচ্ছে একটা হচ্ছে মডিফাইড সুইট গ্ল্যান্ড। সুইট গ্ল্যান্ড যেটা আছে সেটা একটা ম্যাম মানে বলো। ম্যাম দু একজন মনে হয় ওয়েটিং রুমে আছে। ওয়েটিং আমি তো দিলাম সবাইকে, তোমাদের 33 পাইছি আমি। ঠিক আছে, আমি সবাইকে জয়েন করে নিয়েছি, আর কেউ নাই আমার এখানে। তাহলে এই যে এটা দেখলা তোমরা, যে মডিফাইড কি বললাম, মডিফাইড একটা স্কিন গ্ল্যান্ড, এবং আমরা বললাম যে এখানে ম্যামা আছে এবং টিট আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ম্যামা কোনটা এবং টিট কোনটা। এবং এই যে ম্যামারি গ্ল্যান্ড থাকার কারণে কি বলা হচ্ছে, এনিমেলকে কি বলা হচ্ছে, ম্যামালস বলা হচ্ছে, তাই না? কি বলা হচ্ছে তাকে? ম্যামালস বলা হচ্ছে। আডার 4টা ডিফারেন্ট কোয়ার্টার আছে এখানে, এবং এটা কোথায় অবস্থিত? অ্যাবডোমিনাল ক্যাভিটির আউটসাইডে। আমরা যদি বলি পেটের যে অংশটা আছে, আমরা যদি ভিতর থেকে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে তার বাইরের অংশে আছে, এবং প্রতিটা গ্ল্যান্ডের সাথে একটা করে টিট আছে, এবং টিটের একটা করে ওপেনিং আছে। এটা আমরা দেখেছি, তাই না? টিটের কি আছে? একটা করে, প্রতিটা গ্ল্যান্ডে মানে আলাদা আলাদা 4টা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের 4টা টিট আছে এবং প্রতিটা টিটে আলাদা ওপেনিং আছে, এবং গ্ল্যান্ডের কভার্ড উইথ টিট আর নট, এটা আমরা বলেছি। এখন রাইট এবং লেফট হাফ, এটা হচ্ছে টোটালি একটা থেকে আলাদা, একটা থেকে একটা আলাদা, এবং আলাদা যেটা হয় সেটা হচ্ছে ইন্ট্রামেমারি গ্রুপ দ্বারা। এখন ইন্ট্রামেমারি গ্রুপ কোনটা? আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে এখানে একটা ভাঁজ দেখা যায় পিছনের দিকে, দেখতে পাচ্ছ ভাঁজটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এইটাকে বলে ইন্ট্রামেমারি গ্রুপ। কি দ্বারা বিভক্ত? প্রথমে ইন্ট্রামেমারি গ্রুপ দ্বারা বিভক্ত, মানে এর মাঝখানে একটা কি আছে? ইন্ট্রামেমারি গ্রুপ আছে, এবং গ্রুপ মানে হচ্ছে খাস বা ভাগ, এইটা দ্বারা রাইট এবং লেফটটা একটা থেকে আলাদা। এবং পিছনের যে কোয়ার্টার আছে, পিছনের কোয়ার্টারে কিন্তু বেশি পরিমাণে মিল্ক প্রডিউস হয়, সেটা হচ্ছে 55 থেকে 60%, এবং এই 55 থেকে 60% হচ্ছে তার আডারের টোটাল যে ওয়েট, তার 55 থেকে 60% আবার এই কি থাকে? পিছনের কোয়ার্টারে। তাহলে আমরা প্রথমে কি বললাম যে রাইট হাফ লেফট হাফে বিভক্ত, কিন্তু এই রাইট হাফ এবং লেফট হাফের মাঝখানে আরো ডিভাইডেশন আছে, যার দ্বারা একদম 4টা খুব আলাদা হয়ে গেছে। এই যে এইটা যদি আমরা একটু দেখি, এটা দেখতে পাচ্ছ? এই দেখো, একটা 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 হচ্ছে যে প্রথমে একটা বিভক্ত হলো, তারপর আবার একটা বিভক্ত, তার মানে এখানে 4টা কোয়ার্টারের সাথে কিন্তু কোনো যোগাযোগ আছে? যোগাযোগ নাই। এই যে 4টা কোয়ার্টার হচ্ছে টোটালি ইন্টারমেমারি গ্রুপ। আমার বাইরে থেকে দেখা যাবে, কিন্তু ভিতর থেকে তো দেখা যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে যে এই যে পিছনের যে কোয়ার্টারটা, সেটা হচ্ছে অপেক্ষাকৃত ভারী। পিছনের কোয়ার্টারটা হচ্ছে ভারী, এবং পিছনের কোয়ার্টারে মিল্ক প্রোডাকশনও বেশি হয়। কারণ হচ্ছে যে তোমার যে সাপ্লাই গুলো, ব্লাড সাপ্লাই গুলো আছে, এগুলো পিছন থেকে আসে, এবং এই কারণে পিছনের যে কোয়ার্টার, অর্থাৎ তুমি যদি সামনে এবং পিছনের কোয়ার্টার, ফোর এবং রেয়ার ধরো, রেয়ার কোয়ার্টারটা কিন্তু অপেক্ষাকৃত ভারী, কিন্তু রেয়ার কোয়ার্টারে 55 থেকে 60% দুধ উৎপন্ন হয়। বাদ বাকি যেটা থাকে, অর্থাৎ 45 থেকে কত পার্সেন্ট, 40% যদি হয়, মানে টোটাল 10 কেজি মিল্ক উৎপন্ন হলো, তার 6 কেজি হলো কোথায়? রেয়ার বা পিছনের কোয়ার্টারে, আর সামনের কোয়ার্টার হলো 40%। এরকমই হয় হিসাবটা, বুঝতে পারছো? কারণ পিছনের কোয়ার্টারটা অপেক্ষাকৃত ভারী। এখন এইটা তো গেল তার বাইরের একটা বিষয়। এখন যদি আমরা ভিতর থেকে আসি, তাহলে সাবস্টেন্সিয়াল স্ট্রাকচার অফ আডার, অর্থাৎ আডার কি কি দ্বারা অ্যাটাচ থাকে, কি কি জিনিস তাকে ঝুলিয়ে রাখতে হেল্প করে। প্রথমে হচ্ছে স্কিন, আমরা দেখেছি এটা হচ্ছে কি, প্রথমে একটা স্কিনের সাপোর্ট, তাই না? এই টোটালটা কি একটা স্কিনের সাপোর্ট। অ্যান্ড দেন মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট, ভিতরে যদি আমরা যাই, মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট যেটা কি করে? রাইট এবং লেফট হাফস অফ আডার, অর্থাৎ ডান এবং বাম আডারকে বিভক্ত করে, এবং কানেক্ট আডার টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল, এই যে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে তার অ্যাটাচমেন্ট সেটা করে। এবং মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট ইজ ইলাস্টিক। আমরা যদি একটু যাই ছবিতে, মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট কোনটা? এই যে হচ্ছে এটা আমার মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট। তাহলে এটা প্রথমে কি করলো? ডান এবং বাম আডারকে ভাগ করলো, এবং এটাকে আরো কি কি বলছে? এটা হচ্ছে এটার সাথে যে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যে যোগাযোগ, এটা দ্বারা হয়। এবং এখানে আরো কথা হচ্ছে, এটা হচ্ছে ইলাস্টিক। কেন ইলাস্টিক? তোমার মিল্ক কারো কম কারো বেশি, আবার ল্যাকটেশনের বিভিন্ন পর্যায়ে মিল্ক কম বেশি হয়, যার জন্য এটা কি হয়, কখনো মানে ইলাস্টিক মানে কি হচ্ছে তার আকার অনুযায়ী, অর্থাৎ মিল্কের আকার অনুযায়ী সে বাড়ে বা কমে। এটা হচ্ছে মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট। তাহলে আমরা যদি স্কিনের বাইরে থেকে একটু ভিতরের দিকে যাই, তাহলে দেখবো 3টা সাপোর্টিভ জিনিস তার আছে। একটা হচ্ছে স্কিন,
তারপরে হচ্ছে তার মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট, আরেকটা হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট, আরেকটা কি ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট। ঠিক আছে, তো ল্যাটারাল কোনটা? ল্যাটারাল তোমরা বুঝতেই পারছো, ল্যাটারাল মানে পশ্চাৎ দিকে, যেটা এই যে আউটার ওয়াল যেটা আছে সেইটা। এখন আউটার ওয়ালটা তাহলে কি হবে? এই আউটার ওয়ালটা হচ্ছে ইনফ্লেক্সিবল, মানে তুমি ভিতরের বলছি মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট কিন্তু ফ্লেক্সিবল, কিন্তু বাইরেরটা হচ্ছে ইনফ্লেক্সিবল, কারণ তাকে হচ্ছে আডারটাকে ধরে রাখতে হয়, সুতরাং সে হচ্ছে ইনফ্লেক্সিবল। এবং সারাউন্ডেড দ্য আউটার ওয়াল অফ দ্য আডার, সারাউন্ডেড দ্য আউটার ওয়াল অফ দ্য আডার, অবশ্যই আউটার ওয়াল যেটা আছে সেটা দ্বারা সে কি হচ্ছে, সেটা আউটার ওয়াল দ্বারা সে হচ্ছে সাপোর্টেড। বুঝতে পারছো? এখন তাহলে কি হলো, ইন্টারমামারি গ্রুপ ফর্মড ওয়ার ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট এন্ড মেডিয়াল সাসপেনসরি লিগামেন্ট মিট। এবং যেখানে ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট এবং মেডিয়াল সাসপেনসরি লিগামেন্ট মিট করে, সেখানেই এই যে যেটা মিট করলো সেখানেই কিন্তু দেখা যাবে কি ইন্ট্রামামারি গ্রুপ। এইটা যেখানে মিট করলো এই ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট, এই জায়গাটায় কি দেখা যাবে? এই জায়গাটায় দেখা যাবে ইন্ট্রামামারি গ্রুপ, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই। এইটা হচ্ছে ইন্ট্রামামারি গ্রুপ, অর্থাৎ ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট এবং মেডিয়াল সাসপেনসরি লিগামেন্ট যে জায়গাটায় কি করলো, যে জায়গাটায় মিট করলো, সেটাকে আমরা বাইরে থেকে ইন্টারমামারি গ্রুপ বলি। তাহলে সাসপেনশন স্ট্রাকচার অফ আডার যদি বলি, যে আডারকে ঝুলিয়ে রাখার যে জিনিসগুলো আছে সেগুলো কি? প্রথমে হচ্ছে স্কিন, আমরা যেটাকে বাইরে থেকে দেখতে পাই। তারপর হচ্ছে মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট, যেটা রাইট এবং লেফটকে ভাগ করে এবং হচ্ছে যে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কি করে, এই আডারটাকে ধরে রাখে। এবং হচ্ছে এটা হচ্ছে ইলাস্টিক, অর্থাৎ দুধ যখন বেশি হয় তখন এটা কি হয়, প্রসারিত হয়, আবার দুধ যখন কমে যায় সেটা হচ্ছে সংকুচিত হয়। কিন্তু ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট কিন্তু ইনফ্লেক্সিবল, মানে সেটা কিন্তু বাড়েও না কমেও না, সেটা হচ্ছে যেহেতু বাইরে থেকে সে সাপোর্ট দেয়, তার সে যদি ভিতরেরটা বাড়লো কিন্তু সে সেই অনুযায়ী বাইরের দিকে গেল, কিন্তু সে কিন্তু নিজে বাড়ে বা কমে না। এবং সারাউন্ডেড দ্য আউটার ওয়াল অফ দ্য আডার, এবং যেখানে বলছে যে মেডিয়াল সাসপেনসরি লিগামেন্ট এবং ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট যেখানে মিলিত হয়েছে সে জায়গাটাকে বাইরে থেকে আমরা দেখি ইন্ট্রামামারি গ্রুপ, অর্থাৎ খাসটা আমরা বাইরে থেকে দেখতে পাই, যেখানে ল্যাটারাল সাসপেনসরি লিগামেন্ট এবং মেডিয়ান সাসপেনসরি লিগামেন্ট মিলে গেছে। এখন যদি আরো ভিতরের দিকে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে তার যাই, তাহলে হবে যে আমরা তো দেখেছি the udder is composed of two halves, the right and left half, ঠিক আছে, divided by median suspensory ligament, এটা আমরা বুঝলাম। তাহলে each of halves further divided into two separate quarter by thin membrane, সেটা আমরা দেখেছি যে একটা থিন মেমব্রেন দ্বারা এই যে রাইট হাফ এবং লেফট হাফটাকে আবার দুই ভাগে ভাগ হয়েছে। এই যে একটা থিন মেমব্রেন আছে, এই থিন মেমব্রেন দ্বারা রাইট এবং লেফটটা আবার দুই ভাগে কি হয়েছে, আবার দুই ভাগে ভাগ হয়েছে। তো ভাগ হলো, এন্ড দেন তারপরে কি হলো, তার ভিতরে কি হলো, the relative isolation of quarter is helpful in minimizing spread of infection within udder। এবং এইটার কারণে তোমরা দেখবা যে যদি কারো গরুতে কোনো মাস্টাইটিস হয়, দেখবা যে একটাই হয়েছে আরেকটাই হয়নি। কারণটা হচ্ছে যে এদের ভিতরে কিন্তু কি আছে, এদের ভিতরে কিন্তু কম কমিউনিকেশন নাই বললেই চলে, কমিউনিকেশন নাই বললেই চলে। ওকে, দেন আমরা যদি আরো ভিতরের দিকে যাই তাহলে কি দেখবো, both quarter is composed of secretory tissue। এখন আসো মিল্ক কোথায় তৈরি হয়? আমরা জানি আমাদের যদি জীবনের একক বলা হয় আমরা বলি সেল, এরকম কিছু সেল আছে মেমারি গ্ল্যান্ডের একদম ভিতরে। যদি তুমি একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখতে যাও, তো অসংখ্য সেল আছে সেখানে। এবং এই সেলগুলো কি হয়, এই সেলগুলো হচ্ছে সিক্রেটরি টিস্যু। সিক্রেটরি টিস্যু মানে যেখান থেকে মিল্ক তৈরি হয়, সেটা হচ্ছে মিল্ক সিক্রেট, যেখান থেকে মিল্ক তৈরি হয় এবং সিক্রেট হয়, যেখান থেকে মিল্ক তৈরি হয় এবং সিক্রেট হয়। মিল্ক তো অবশ্যই কোথাও না কোথাও তৈরি হয়, তাই না? তো সেই যে তৈরি হলো যে জায়গাটা, এটা হচ্ছে কি, তাকে সেক্রেটরি টিস্যু বলা হয়। সিক্রেট করবে, সে কি সিক্রেট করবে? মিল্ক সিক্রেট করবে, সিক্রেটরি টিস্যু। এবং এইটাকে বলা হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাস এই যে তার একক কোষটা, যেমন স্নায়ু কোষের একক কি, স্নায়ু কোষের একক কি বলতো? নিউরন। নিউরন। এইভাবে যে মেমারি গ্ল্যান্ডের যে সিক্রেটরি টিস্যু আছে, এটাও হচ্ছে তার সেরকম একক সেল, যেটা থেকে মিল্ক তৈরি হয়। এগুলোকে বলে অ্যালভিওলাস। একক অর্থে মানে একটা বললে অ্যালভিওলাস, কিন্তু অসংখ্য যখন হয় তখন হচ্ছে অ্যালভিওলি। ঠিক আছে, অ্যালভিওলি বলে, একসাথে যখন অনেকগুলো হয় তখন বলে অ্যালভিওলি। এখন এই যে প্রতিটা
alveolus is supplied with teeny capillaries which lies outside the secretory cells. আমরা ছবিতে যাব, যদি আমরা দেখি এইরকম প্রতিটা যে অ্যালভিউলাস আছে, অর্থাৎ প্রতিটা যে সিক্রেটারি টিস্যু আছে যেখানে সিক্রেট হচ্ছে, যেখানে প্রডিউস হচ্ছে মিল্ক, তার বাইরের দিকে আমরা যদি যাই, বাইরের দিকটা এই যে সিক্রেটারি টিস্যু, এটাকে দেখো, এটা হচ্ছে সিক্রেটারি টিস্যু এবং প্রতিটার সাথে কি আছে, একটা করে টিনি ক্যাপিলারি। ক্যাপিলারি মানে হচ্ছে তোমরা জানো কৌশিক জালিকা, ছোট 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 নালী তার মধ্যে দিয়ে আছে, যেখান থেকে দুধগুলো বেরিয়ে এই যে লুমেন মানে গর্তে চলে আসবে। অর্থাৎ একটা সিক্রেটারি টিস্যু থেকে বেরিয়ে আসতে তাকে কিসের হেল্প নিতে হবে? ক্যাপিলারির হেল্প নিতে হবে, ছোট ছোট ক্যাপিলারির হেল্প নিতে হবে। তাহলে ক্যাপিলারির হেল্প নিয়ে তাহলে কি হলো, বললাম যে এখানে alveolus is supplied with tiny capillaries which lie outside the secretory cell, যেটা কি করবে, এই মিল্কটাকে কি করবে, ওই যে সিক্রেটারি টিস্যু অ্যালভিওলাসে তৈরি হলো ওখান থেকে বাইরে নিয়ে আসবে। এবং এই যে সিক্রেটারি টিস্যু গুলো, এগুলো হচ্ছে স্মল মাসল ফাইবার, যেগুলোকে মায়োইপিথেলিয়াল সেল বলে। কি বলে সেগুলোকে? মায়োইপিথেলিয়াল সেল, সেগুলো দ্বারা সারাউন্ডেড আছে। তার মানে প্রতিটা অ্যালভিওলাস কি আছে, প্রতিটা অ্যালভিওলাসের সাথে ছোট ছোট কৌশিক জালিকার মতো ছোট ছোট নালী আছে এবং সেটা হচ্ছে মায়োইপিথেলিয়াল সেল দ্বারা সারাউন্ডেড। কি দ্বারা সারাউন্ডেড? মায়োইপিথেলিয়াল সেল। এখন এটার কাজ কি? যখন মিল্কটা তৈরি হলো, মনে করো অ্যালভিওলাসে তৈরি হলো, তখন তাকে তো বের করে আনতে হবে। এই বের করে আনার জন্য গাভী মানে বাছুর যখন স্টার্ট করে তখন এক ধরনের হরমোন নিশ্চিত হয়, তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিনের প্রভাবে এই যে মায়োইপিথেলিয়াল সেলগুলো, এগুলো কি করে, ওই কোষগুলোর উপর প্রেসার তৈরি করে। এই কোষগুলোর উপর প্রেসার তৈরি করলে তখন কি হবে, এই যে তৈরি হওয়া মিল্ক গুলো কোথায় চলে আসবে? ছোট ছোট টিনি ক্যাপিলারিসে চলে আসবে। ঠিক আছে, অ্যালভিওলে থেকে কোথায় আসবে? ছোট ছোট কৌশিক জালিকায় চলে আসবে, সেখান থেকে আসবে। Each alveolus is drained by a small duct called terminal duct. তাহলে প্রতিটা অ্যালভিওলাস থেকে যে একটা স্মল ডাক্ট বের হচ্ছে, এটাকে আমরা বলছি টার্মিনাল ডাক্ট। ছোট ছোট একদম সূক্ষ্ম, যেগুলোকে দেখা যায় না, টার্মিনাল ডাক্ট। এখন এইরকম অসংখ্য অ্যালভিওলি এবং তাদের ডাক্ট যেগুলো আছে, এগুলোকে যদি একসাথে দেখা যায় তাহলে কিসের মতো দেখা যায়? একসাথে দেখা গেলে সেটাকে দেখা যাবে গ্রেপের মতো। গ্রেপ আঙুর যেরকম থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে জিনিসটা, এটা হচ্ছে আঙুরের মতো থোকা 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 সে তৈরি করবে। সিঙ্গেল যদি আমরা দেখতে যাই বিষয়টা হবে এরকম, কিন্তু যখন অনেকগুলো অ্যালভিওলি একসাথে আছে এবং তাদের থেকে অসংখ্য নালী বেরিয়ে আসছে, তখন এটাকে কিরকম দেখা যাবে? তখন এটাকে দেখা যাবে এরকম আঙুরের মতো ছোট ছোট থোকা থোকা, যদি আমরা মানে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখি। তাহলে এই যে থোকা থোকা জিনিসগুলো, এগুলো হচ্ছে লোব। এই থোকা থোকা জিনিসগুলো এগুলো হচ্ছে লোব, এবং এই লোব থেকে তৈরি হয় লোবিউল, এবং এই লোবিউল গুলো অসংখ্য কানেকটিভ টিস্যু দ্বারা যুক্ত থাকে। এই লোবিউল গুলো কি থাকে? অসংখ্য কানেকটিভ টিস্যু দ্বারা যুক্ত থাকে। তাহলে এই যে লোব এবং লোবিউল, এখানে কি থাকে? এই লোব গুলো ধীরে 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 গিয়ে কি করে, আরো ছোট ছোট অসংখ্য নালীর সাথে যুক্ত হয় এবং অন্তঃকোষী ইন্ট্রালোবিউলার ডাক্ট তৈরি করে। অন্তঃকোষীয় মানে হচ্ছে কোষের ভিতর, যেহেতু কোষের ভিতর থেকে বেরিয়ে আসলো ছোট 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 একসাথে তারা ফর্ম করলো। কি ফর্ম করলো? একটা গ্রেপ লাইক স্ট্রাকচার। কিন্তু এগুলো তো একটা জায়গায় গিয়ে একসাথে হতে হবে। যেখানে গিয়ে এক হয় সেটা হচ্ছে ইন্ট্রালোবিউলার ডাক্ট, অর্থাৎ অন্তঃকোষীয় ডাক্ট, যেখানে গিয়ে ছোট ছোট সব নালীগুলো একসাথে হলো। যখন ছোট ছোট নালীগুলো যুক্ত হলো, সেগুলো আবার কি করে? অপেক্ষাকৃত লার্জার ডাক্ট তৈরি করে। সেগুলোকে এরকম, যেমন প্রথমে বলছি ইন্ট্রালোবিউলার, এন্ড দেন হচ্ছে interlobular, then intralobar, and then interlobular। ঠিক আছে, এরকম চারটা ভাগে, মানে প্রথমটা হচ্ছে ছোট, and then হচ্ছে আরেকটু বড়, দেন হচ্ছে আরেকটু বড়, দেন তার থেকে বড়। এরকম যে ভাগগুলো, সেগুলোর নাম হচ্ছে ইন্টারলোবিউলার, এবং হচ্ছে ইন্ট্রোলোবার, এবং হচ্ছে ইন্টারলোবিউলার। এরকম করে তোমার কি হয়, তারা হচ্ছে বড় বড়, ছোট থেকে শুরু করে এবং ছোট থেকে পরে কি হয়, পরে হচ্ছে বড় নালীতে তারা পৌঁছে যায়। এবং যখন তারা বড় নালীতে পৌঁছলো, তখন গিয়ে তারা গ্ল্যান্ডের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটায়, গ্ল্যান্ডের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, সেই জায়গাটার যে নালী, সেখানে গিয়ে যুক্ত হয়। এবং এই নালীতে গ্ল্যান্ড সিস্টেমের পরে যেটা আছে সেটা হচ্ছে টিট সিস্টেম। সেখান থেকে তারা পরবর্তীতে টিট সিস্টেমে যায়, এবং টিট সিস্টেমের পরে তারা কি করে, যখন তুমি মিল্কিং করো তখন কি হয়, মিল্কিং এর সময় তারা কি হয়, বেরিয়ে আসে। তাহলে গ্ল্যান্ড সিস্টেম ইজ
কন্টিনিউয়াস ইমিডিয়েটলি টিট সিস্টেম গ্ল্যান্ডের পরে আছে টিট। টিট আমরা জানি টিট সিস্টেমের সাথে একটা স্ট্রিক ক্যানেল আছে, তোমরা জানো যেটা থেকে নালী আছে একটু ছোট বেরিয়ে আসে, এটা হচ্ছে 1/4 থেকে হাফ ইঞ্চি থেকে 1/4 ইঞ্চি লং, এবং এইটা হচ্ছে লোয়ার এন্ড অফ দ্য টিটের মানে অর্থাৎ টিটের নিচ ভাগে সেটা খুলে, এবং স্টিফ ক্যানেল ইজ সারাউন্ড বাই এ টু মাসকুলার স্পিংটার হুইচ রিমেন্স কনস্ট্রাক্টেড অ্যান্ড প্রিভেন্টস লিকেজ। এবং এই যে তোমার মানে টিটের মাথাটা যেটা আছে সেখানে এমন একটা মাসল আছে যেটা হচ্ছে যে তোমার যখন মিল্কিং হয় তখন হচ্ছে ওপেন হয়, বাদ বাকি সময় সে কি করে, বাদ বাকি সময় সে বন্ধ থাকে। এখন তাহলে কি তোমরা এটা বুঝছো? মানে যখন আমরা যদি ভিতরের স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে এরকম যে তোমার প্রথমে কি যেটা একক কোষ সেটাকে বলে কি অ্যালভিওলাস অর অ্যালভিওলি। অ্যালভিওলাস কখন বলে? যখন সিঙ্গেল হয় তখন সেটাকে বলে অ্যালভিওলাস, যখন অনেকগুলো অ্যালভিওলাস একসাথে হয় তখন বলে অ্যালভিওলি। এর সাথে থাকে একটা কি, এর সাথে থাকে একটা ছোট ছোট টিনি ক্যাপিলারি যেগুলো থেকে মিটগুলো বেরিয়ে আসে কোথায় করে? লুমেন। মানে এই যে বললাম যে তখন কি করে, ছোট ছোট ডাক তৈরি করে, যে টার্মিনাল ডাকটা আমি বলেছি, এই ডাক থেকে তারপরে সে যখন অনেকগুলো মিলে লোবিউল মিলে একসাথে দেখা যায় তখন এটাকে দেখা যায় গ্রাস লাইক স্ট্রাকচার, অর্থাৎ আঙুরের থোকার মতো। তারপর এরা গিয়ে যেখানে মেশে সেটা হচ্ছে ইন্টারলোবিউলার ডাক। ইন্টারলোবিউলার মানে বিভিন্ন কোষ থেকে আসা নালীগুলো একত্রিত হয়ে ইন্টারলোবিউলার ডাক তৈরি করে। তারপর ধীরে ধীরে তারা লার্জার ডাক গঠন করে, ছোট ছোট গুলো লার্জার ডাক গঠন করে তারা গ্ল্যান্ড সিস্টেমে যায়, অ্যান্ড দেন তারা টিপ সিস্টেমে আসে, এবং তুমি যখন মিল্কিং করো তখন হচ্ছে সেটা মিল্কিং থেকে বেরিয়ে আসে। এবং এইটার বললাম যে সামনে একটা মাসল আছে, যে মাসল এটা কি করে যখন তোমার মিল্কটা মানে মিল্কিং করো তখন সেটা ওপেন হয়, এবং বাদ বাকি সময় এটা কি থাকে, বন্ধ থাকে। আমরা যদি ছবিটা দেখি এটা হচ্ছে লোক, এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যুটা, এবং এই যে এখান থেকে ছোট ছোট আসে দেখো, এই যে ছোট ছোট নালী এসে অপেক্ষাকৃত বড় নালী, এটাকে বলে লার্জার ডাক। লার্জার ডাক থেকে হচ্ছে গ্ল্যান্ড সিস্টেম, গ্ল্যান্ড সিস্টেম থেকে টিপ সিস্টেম, তারপরে স্ট্রিক ক্যানেল থেকে সে বেরিয়ে আসে। তাহলে এই যে এখানে ছোট ছোট প্রথম যদি দেখি আমরা বাম পাশের ছবিটা দেখো, সিক্রেটারি সেল গুলো এখান থেকে অসংখ্য ছোট 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 ইয়ে বেরিয়ে আসছে এরকম মিল হওয়ার লোক। তারপর লোবিউল, দেন স্মলার ডাক একটা লার্জার ডাকে গিয়ে মিশছে, এরপর হচ্ছে গ্ল্যান্ড সিস্টেম, এন্ড দেন হচ্ছে টিপ সিস্টেম, এন্ড দেন স্ট্রিক ক্যানেল। এখানে কারো কোনো সমস্যা আছে? এখানে কারো কোনো সমস্যা আছে? আমি একটু পরে জয়েন করছি তো, ওই যে ওয়াইফাই চলে গেছিল, তো একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা, তাহলে একটা আমরা কি বলছি যে আমরা মিল্কের কথা বলছি, যে মিল্ক যদি আমরা বাইরে থেকে দেখি এখানে স্ট্রাকচার হচ্ছে কিরকম একটা কি স্ট্রাকচার, এটা হচ্ছে তোমার যে সুয়েট গ্ল্যান্ডের একটা পরিবর্তিত স্ট্রাকচার যেটা মেইনলি স্কিন দিয়ে তৈরি। এখন যদি আমরা ভিতরের দিকে যাই, এখানে যদি সাপোর্টিভ জিনিসগুলো দেখি সেখানে স্কিনের সাপোর্ট আছে, তারপর হচ্ছে মেডিয়ান সাসপেন্সরি লিগামেন্টের একটা সাপোর্ট আছে, লিগামেন্ট যদি ভিতর দিকে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে যায়, এবং হচ্ছে ল্যাটারাল সাসপেন্সরি লিগামেন্ট আমরা যদি এখানে দেখি, তাহলে একটা মেমারি গ্ল্যান্ড 4টা কোয়ার্টারে বিভক্ত, এবং 4টা কোয়ার্টারের মধ্যে সংযোগ কিন্তু খুব কম। প্রথমে হচ্ছে তারা রাইট এবং লেফটে ভাগ হয়, এন্ড দেন রাইট এবং লেফটেও আবার হচ্ছে কি একটা টিনি মানে একটা পর্দা দ্বারা আবার দুইটা ভাগে ভাগ হয়, এবং এই জন্য এদের টিপ 4টা এবং ওপেনিং হচ্ছে 4টা। আর আমরা যদি ভিতরের দিকে যাই, এর যে সিক্রেটারি সেল বা যেখানে মিল্ক তৈরি হয় সেটাকে বলে অ্যালভিওলাস। যদি সিঙ্গুলার নাম্বারে আমরা বলি তাহলে হচ্ছে অ্যালভিওলাস। এরকম অ্যালভিওলাস অসংখ্য অ্যালভিওলাসকে বলে অ্যালভিওলি। তাহলে এই অ্যালভিওলি গুলা আবার কি দ্বারা তৈরি? অ্যালভিওলি গুলা সিক্রেটারি টিস্যু, অর্থাৎ একটা সেলের মধ্যে যেখানে কোথা থেকে মিল্কটা কোথা থেকে তৈরি হয়, মিল্ক ব্লাড থেকে তৈরি হয়, তাই না? তাহলে তাদের মধ্যে কি আছে? অবশ্যই ব্লাড সাপ্লাই আছে। তো এই তো ব্লাড সাপ্লাই থেকে মিল্ক তৈরি করে, তো মিল্ক তৈরি করার পর সেটাকে বেরোবে কিভাবে? তারপর ছোট ছোট একদম কৌশিক জালিকা তোমরা যেটা বলো টিনি ক্যাপিলারি, সেটা কি আছে? সেটা এটার মধ্যে আছে, প্রতিটার সাথে আছে। এরকম ছোট ছোট অসংখ্য অসংখ্য মিলে অসংখ্য মানে তোমার অ্যালভিওলাস মিলে একটা লোক তৈরি করে, যেখান থেকে ছোট 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 ডাক এসে অপেক্ষাকৃত বড় ডাক তৈরি করে। দেন বড় ডাক থেকে কি হয়? বড় ডাক থেকে আরো বড় লার্জার ডাক, দেন গ্ল্যান্ডে আসে। গ্ল্যান্ড মানে হচ্ছে তোমরা জানো যে গ্ল্যান্ড মানে হচ্ছে এই যে এটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড, এখানে আসে। গ্ল্যান্ড থেকে যায় টিপ সিস্টেম, এবং টিপ থেকে পরে স্ট্রিক ক্যানেলের মাধ্যমে বা টিপ ক্যানেলের মাধ্যমে তুমি যখন মিল্কিং করো তখন এটা বেরিয়ে আসে। আর এই যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, যেমন ধরো ভেইন এবং লিম্ফ, এগুলো হচ্ছে কোথায়? এই যে এগুলো হচ্ছে সেক্রেটারি টিস্যু আর অ্যালভিওলাস।
এবং এখান থেকেই কিন্তু ছোট ছোট আর্টারি এবং লিম্ফ বেরিয়ে গেছে, যেটা হচ্ছে মিল্ক ডাক্টে। এই যে দেখো, যেখান থেকে ছোট ছোট, এই যে দেখো সিগারেট সেল থেকে বিভিন্ন এই যে কোষিক জালিকা, এখান থেকে এসে মিল্ক ডাক্টে সেটা মিলিত হয়েছে। ঠিক আছে, এভাবে বড় বড় থেকে আরো বড়, এবং পরে গিয়ে গ্ল্যান্ড এবং টিপ সিস্টেমে যায়। কথা বোঝা গেছে? জি ম্যাম। এই কথা কি বোঝা গেছে? জি ম্যাম। কোনো সমস্যা আছে? না ম্যাম। বাদ বাকি মেয়েরা না ম্যাম। কারো সমস্যা আছে? অর্থাৎ আমরা যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বলি, যদি বলি যে আডারের একটা স্ট্রাকচার, তাহলে আমরা প্রথমে কি বলবো বলো তো? আডার স্ট্রাকচার যদি বলতে চাই কি বলবো? আমি যদি প্রথমে বলি যে আডারের স্ট্রাকচার তুমি বর্ণনা করো, প্রথমে কি লিখবা? প্রথমে কি বলবা? প্রথমে বলবা যে হচ্ছে একটা হচ্ছে মেমারি গ্ল্যান্ড, তাই তো? আর একটা হচ্ছে কি টিট, এটা তো বাইরে থেকে দেখে। এবং হচ্ছে যে আমরা বলছি যে 4টা সেপারেট গ্ল্যান্ড আছে, যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে অবস্থিত আছে। প্রত্যেক গ্ল্যান্ডে একটা করে টিট আছে এবং টিটের একটা করে ওপেনিং আছে। এবং আমরা জানি যে গ্ল্যান্ড গুলো যদি হেড দিয়ে কভার, কিন্তু টিট গুলো নয়। এখন এই যে এখানে আবার ভাগ আছে, যে আমরা সামনে এবং ডানে এবং বামে ভাগ আছে, আবার সামনে এবং পিছনে ভাগ আছে। পিছনের বর্ডারটা হচ্ছে কি অপেক্ষাকৃত ভারী, এবং এখানে মিল্ক প্রোডাকশন বেশি হয়, কারণ এখান থেকে ব্লাড, তোমার যে ইয়েগুলা ভেসেল গুলা এখান থেকেই আসে, এই জন্য এখানে বেশি হয়। তারপরে দেখলাম যে আমরা এখানে 2টা ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে রাইট হাফ এবং লেফট হাফ। তাহলে কি কি এর সাপোর্টিভ কি কি সাসপেনশনারি স্ট্রাকচার আছে? একটা হচ্ছে স্কিন, একটা হচ্ছে মিডিয়াল সাসপেনশনারি লিগামেন্ট, আর একটা হচ্ছে ল্যাটারাল সাসপেনশনারি। সেটা কি? স্কিন তো আমরা দেখি যে বাইরের দিকে, এটা মডিফাইড গ্ল্যান্ড, আগেই দেখি মডিফাইড স্লিপ গ্ল্যান্ড। এবং এইটা হচ্ছে কি ইন্টারমেমারি, এটা হচ্ছে কি প্রথম হচ্ছে মিডিয়াল সাসপেনশনারি লিগামেন্ট, এবং আরেকটা হচ্ছে কি ল্যাটারাল সাসপেনশনারি লিগামেন্ট। কোথায় আমরা ভালো বুঝবো? এই যে এখানে আমরা ভালো বুঝি, আগের ছবিটা দেখলে আমরা ভালো বুঝবো যে এই যে দেখো, এটা হচ্ছে ল্যাটারাল সাসপেনশনারি লিগামেন্ট, এই যে ভাঁজগুলো আছে, এবং হচ্ছে মিডিয়ান মানে ভিতরে। এবং এইটাকেই আমি ভিতর থেকে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এরকম দেখতেছি। ঠিক আছে, একটা হচ্ছে মিডিয়ান সাসপেনশনারি লিগামেন্ট, আর একটা হচ্ছে ল্যাটারাল সাসপেনশনারি লিগামেন্ট। তো এই মিডিয়ান সাসপেনশনারি লিগামেন্ট এবং ল্যাটারাল সাসপেনশনারি লিগামেন্ট যেখানে যুক্ত হয়েছে, সেখানে কিন্তু ইন্টারমেমারি গ্রুপ বাইরে থেকে যেটা আছে সেটা বোঝা যায়। তাহলে আমরা যদি তার কানেকটিভ স্ট্রাকচার দেখি বা সাসপেনশনারি স্ট্রাকচার দেখি, সেখানে 3টা স্কিন, মিডিয়ান সাসপেনশনারি লিগামেন্ট আর ল্যাটারাল সাসপেনশনারি লিগামেন্ট। এখানে মেডিয়ানটা কি করে? মেডিয়ানটা হচ্ছে যে সে হচ্ছে এলাস্টিক, এবং রাইট হাফ এবং লেফট হাফকে সে ভাগ করে। এই যে রাইট এবং লেফটকে সে কি করেছে? রাইট এবং লেফটকে সে ভাগ করেছে, এবং অ্যাবডোমিনাল ক্যাভিটির সাথে যে যোগাযোগ সেই রক্ষা করে। এবং ল্যাটারালটা কি বলছে? ল্যাটারাল কিন্তু নন ইলাস্টিক, অর্থাৎ সে কিন্তু ইলাস্টিক নয়, এবং সেটা কি করে? সাপোর্ট করে, অবশ্যই কি করে? সাপোর্ট করে। এবং মানে যে বাইরের থেকে কি করে? বাইরের থেকে আদারকে প্রোটেকশন দেয়, বাইরের পরিবেশ থেকে আদারকে কি করে? সে প্রোটেকশন দেয়। এখন প্রোটেকশন দেওয়ার পরে তাহলে ভিতরের দিকে স্ট্রাকচারে যদি আমরা যাই, মরফোলজিতে যদি আমরা যাই, সেখানে দেখেছি যে আমরা কি আছে, অসংখ্য ছোট বড় অ্যালভিলি আছে, যেগুলোর প্রধান কাজ হচ্ছে কি মিল্ক কি করা? তৈরি করা। অর্থাৎ আমরা জানি, আমরা যদি একক বলি, মিল্ক সিক্রেশনের একক হচ্ছে সিক্রেটারি সেল। সেগুলোর নাম কি? একটা হচ্ছে অ্যালভিওলাস, আমরা যদি সিঙ্গুলারে বলি তাহলে হচ্ছে অ্যালভিওলাস, এবং যদি প্লুরালে বলি তাহলে হচ্ছে অ্যালভিওলি। এরকম অসংখ্য অ্যালভিওলি মিলে ছোট ছোট লোবের মতো তৈরি করে, এবং প্রতিটি অ্যালভিওলিতে কিন্তু কি আছে? কৌশিক নালিকা আছে, যেখান থেকে মিল্ক তৈরি হওয়ার পরে আবার কিসে চলে আসে? ছোট ছোট ডাক্টে চলে আসে। এই অসংখ্য ছোট ছোট ডাক্ট মিলে কি করে? লার্জার ডাক্ট তৈরি করে। এই লার্জার ডাক্ট গুলো আবার কোথায় গিয়ে তাদের মিল্কটাকে সাপ্লাই করে? গ্ল্যান্ড সিস্টেমে। এন্ড দেন তুমি যখন মিল্কিং করো, টিট সিস্টেমে আসে, এবং তুমি যখন মিল্কিং করো তখন টিট থেকে সেটা বেরিয়ে আসে। ঠিক আছে, এটা তো গেল যে আদারের একটা স্ট্রাকচার। এখন আসুন যে মিল্ক কি, আমরা এটা পড়েছিলাম তাই না? হোয়াট ইজ মিল্ক বলো তো? কারো মনে আছে মিল্ক কি? মনে আছে? হ্যাঁ, বার্থের 15 দিন আগে আর 5 দিন পর হ্যাঁ, যে সিক্রেশনটা হ্যাঁ, হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে মানে মিল্ক। milk is the lateral secretion of mammary gland 15 days before and 5 days after parturition from one or more healthy cow. সেখানে কিছু কথা আসবে যে one or more healthy cow থাকতে হবে, which contain not less than 3.5% fat and 8.5% SNS after complete milking. Complete milking এর কথাটা কেন বলেছিলাম? কারণ মিল্কিং যদি কমপ্লিট না হয়, সেখানে হচ্ছে তুমি এই যে ফ্যাট পার্সেন্টেজ বা এসএনএফ এর কথা উল্লেখ করা হলো, সেটা তুমি পাবে না। কেন পাবে না? কমপ্লিট মিল্কিং না হলে। আমরা যেটা মিল্ক নেই, আচ্ছা ফ্যাটটা কোথায় থাকে মিল্কে? আমরা যদি একটা দুধে দেখি, ফ্যাটটা কোথায় থাকবে মিল্কে? ফ্যাট উপরের দিকে থাকে। ফ্যাটটা কোথায় থাকে? উপরের উপরের দিকে। দিকে।
উপরের দিকে থাকে। তো প্রথম যে মিল্কটা তুমি আনো সেখানে কি ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে না কম থাকবে? উপরের দিকে তুমি যদি চিন্তা করো যে আমার মিল্ক আছে একদম আদার ভর্তি মিল্ক আছে, তাহলে যে ফ্যাটটা আছে সেটা কোথায় কোথায় থাকবে? নিচে না উপরে? প্রথম আমি মিল্কে তো আগে কম পাবো না থাকবে। আগে পাবো না পরে পাবো? পরে পাবো। পরে পাবো, কারণ উপরের পরে দিকে সে পাবো। ভেসে আছে। কথা বুঝছো? মানে আদারের ভিতর মিল্ক আছে, এখন এই মিল্কের মধ্যে ফ্যাটটা আমরা ফ্যাট হচ্ছে মানে মিল্কের মধ্যে সবচেয়ে যেটা হালকা বস্তু, ঠিক আছে? এটা পরে আসবো, আমি যখন ইয়েতে আসবো ভিতরে কম্পোজিশনে আসবো তখন আসবো। তাহলে এটা কি সবসময় উপরের দিকে থাকে? তো তুমি যখন মিল্কটা প্রথম দিকে মিল্কটা টানলা তার মধ্যে কি এটার ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকবে না কম থাকবে? প্রথমে কম মিল্কটা টানলা বেশি থাকবে। থাকবে, কম থাকবে। কম থাকবে কারণ ওটা তো নিচে বেশি কারণ থাকবে। হচ্ছে যদি তুমি চিন্তা করো যে তুমি মনে করো যে মানে কিভাবে বলবো, যে তুমি মনে করো বেলুনের মতো, ঠিক আছে? বেলুনের মতো বেলুনটাকে বেলুনের মধ্যে মনে করো যে ইয়ে আছে, মানে অয়েল আছে, অয়েলটা কি উপরের দিকে ভেসে আছে না? সেটা একরকম অয়েলের মতো যদি চিন্তা করো উপরের দিকে ভেসে আছে। এখন যদি নিচ থেকে তুমি ফুটা করো তাহলে কি আসবে? প্রথম যখন বেরিয়ে আসবে তখন কি আসবে? তখন কি অয়েলটা আসবে বেশি? আসবে না। উপরের না দিকে। বের হবে। না না এরকমই কিন্তু একটা বেলুনের ভিতর অয়েলের কথা চিন্তা করে এরকমই কিন্তু। তাহলে এই জন্য বলছে যে কমপ্লিট মিল্কিং হতে হবে এবং কস্ট ফ্রি হতে হবে। এখন আমি যদি কম্পোজিশনে যাই, তার কম্পোজিশনের মধ্যে কি কি থাকবে? একটা থাকবে হচ্ছে তার কম্পোজিশনে প্রথমেই থাকে ওয়াটার। কম্পোজিশনে মিল্কের কত পার্সেন্ট ওয়াটার তোমরা বলতে পারবা? 87% ইউজ তার ওয়াটার। কত পার্সেন্ট ওয়াটার? 87%। কথা বুঝছো? মানে তোমরা যে এমনিতে যদি পিওর মিল্কও খাও সেটার মধ্যে 87% হচ্ছে ওয়াটার। 87% হচ্ছে ওয়াটার। অ্যান্ড দেন সেটা হচ্ছে যে পোর্শন থাকে সেটা হচ্ছে টোটাল সলিড, আরেকটা পোর্শন থাকে সেটা হচ্ছে টোটাল সলিড। মানে পানি থাকবে আর তার সাথে কি থাকবে? টোটাল একটা সলিড গ্যাস অংশ থাকবে। কন্টেন্ট। হ্যাঁ, না টোটাল সলিডটা এটাকে কি বলে? টোটাল সলিড। এই টোটাল সলিডটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্যাট আর একটা হচ্ছে সলিড নোট। বুঝতে পারছো? মানে যেটা মিল্ক আছে সেটাকে যদি তুমি প্রায়োরিটি বেসিসে ভাগ করো, মেজর পোর্শন হচ্ছে ওয়াটার, আর একটা কি থাকবে? টোটাল সলিড। ঠিক আছে? একটা তো অবশ্যই যে কোনো জিনিসের যদি তুমি মানে তুমি ইয়ে করে নাও, প্রথমে কি থাকবে? ওয়াটার এবং টোটাল সলিড। টোটাল সলিড থেকে কি কি আসবে? টোটাল সলিডের পরে আসবে ফ্যাট এবং এসএনএ, সলিড নট ফ্যাট। সলিড নট ফ্যাটের মধ্যে কি কি থাকবে? ল্যাকটোজ থাকবে, প্রোটিন থাকবে, মিনারেল থাকবে এবং অন্যান্য জিনিস থাকবে। কি কি থাকবে? ল্যাকটোজ থাকবে, প্রোটিন থাকবে, মিনারেল থাকবে এবং অন্যান্য জিনিস থাকবে। তো ম্যাম এইটার স্কিমড মিল্ক তো একই না? একটু হচ্ছে তোমার যদি সলিড। যে ফ্যাটটা তুলে নেওয়ার পরে যেটা থাকবে। হ্যাঁ, স্কিম মিল্ক সংজ্ঞাও তো ওইটাই, মানে সব সাবস্টেন্স থাকবে মিল্কে, শুধুমাত্র ফ্যাটটা থাকবে না। হ্যাঁ, থাকবে না। কিন্তু এখানে আমরা টোটাল মিল্কের যখন কম্পোজিশন দেখাচ্ছি তখন হচ্ছে যেটা যে তোমার, হ্যাঁ ওখানে এটাই আমরা বলেছি যে এই যে সলিড নট ফ্যাট যেটা সেটা থাকবে। ঠিক আছে? স্কিম মিল্কের মধ্যে কোন পোর্শনটা থাকবে? তাহলে পানি এবং কি থাকবে? সলিড টোটাল সলিডস। নট ফ্যাট। ঠিক আছে? ওটাও তাহলে সলিড কিন্তু সলিড, তার মধ্যে ফ্যাট নাই, নাই একদম নাই না, মানে কম আছে। স্কিম মিল্কের মধ্যে আমরা নর্মালি 0.5%। হ্যাঁ 5%-এর মতো, এটা তোমাদেরকে বলেছিলাম। আর বাদ বাকি কি আছে? ল্যাকটোজ, প্রোটিন এবং মিনারেল আছে। কি আছে? ল্যাকটোজ, প্রোটিন এবং মিনারেল আছে। এবং প্রোটিনের পরিমাণটা কত? 3.5%। এবং প্রোটিনটা হচ্ছে দুই ভাগে মেনলি বিভক্ত, কেজিন আর ওয়ে প্রোটিন। কেজিনের মধ্যে আবার মানে তোমার প্রোটিন যেটা মিল্ক প্রোটিনটাকে দুই ভাগে ভাগ করা যায়, কেজিন এবং ওয়ে প্রোটিন। তোমরা কিন্তু এটা সবাই দেখছো। কিভাবে বাড়িতে ছানা করে কখনো দেখছো? ছানা জি করলে ম্যাম, যখন ছানা করে ছানার পানিটা আর ছানাটা যে ছানার পানিটা প্রোটিনটা, আর হচ্ছে যে ছানাটা, এটা ছানার কেজিন পানিটা আর একটা হয়ে আর হলো হ্যাঁ, ক্যাজিনটা হলো ওই ক্যাজিনটা ছানাটা। হচ্ছে এটা। এখন আসো ফ্যাট কত পার্সেন্ট? 3.5 থেকে 3.7, বেশি পার্সেন্টও থাকতে পারে। কার্বোহাইড্রেট আমরা বলছি 4.6, কিন্তু এটা 4.9ও হতে পারে। এছাড়া কি কি থাকবে? ভিটামিনের মধ্যে থাকবে নিয়াসিন, রিবোফ্লেভিন, থায়ামিন, ভিটামিন B6, ভিটামিন A, ভিটামিন ডি। মিনারেলের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। আর এনজাইম কিছু আছে, কিন্তু লাইপেজ, প্রোটিয়েজ, পারক্সিডেজ এগুলো থাকবে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে বিভিন্ন স্পিসিসের মিল্কের কম্পোজিশন। ঠিক আছে? দেখো যাদের বুদ্ধি বেশি তাদের কিন্তু কোন পোর্শনটা বেশি? কার্বোহাইড্রেট পোর্শনটা, ল্যাকটোজ না ল্যাকটোজের পরিমাণ বেশি। যেমন বেশি।
কত 4.6, হিউম্যানের ক্ষেত্রে এটা কত কার্বোহাইড্রেট 7%। ঠিক আছে, গোট, শিপ, ওয়াটার বাফেল এগুলো কিন্তু মোটামুটি একই। ঠিক আছে, ডাঙ্কির 6.1, মাঙ্কি রেসাস দেখো বুদ্ধির মত্তা যাদের বেশি তাদের কিন্তু এই কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি। তিমি বা হোয়েলের কত 1.3%। হোয়েল, তিমি এবং সিলের ক্ষেত্রে যেটা যে তাদের শরীরে যে ফ্যাট ডিপোজিশনটা যেহেতু তারা ঠান্ডার মধ্যে থাকে বেশি লাগে, এই জন্য কিন্তু তাদের মিল্কের মধ্যে ফ্যাটের পরিমাণটা দেখেছো 42.3 একটা 49.4। ঠিক আছে, এইটা হচ্ছে বিভিন্ন মিল্কের কম্পোজিশন। যেমন কাউয়ের ক্ষেত্রে কত 3.2, প্রোটিন, ফ্যাট হচ্ছে 3.7, কার্বোহাইড্রেট 4.6, এনার্জি হচ্ছে 6.6। এনার্জি হচ্ছে এত ক্যালোরি কতটুকু 100 ml যদি আমরা। হিউম্যানের ক্ষেত্রে প্রোটিন 1.1, ফ্যাট হচ্ছে 4.2 এবং কার্বোহাইড্রেট হচ্ছে 7। ওয়াটার বাফেলোতে কিন্তু 9% ফ্যাট, প্রোটিনের পরিমাণও বেশি, কার্বোহাইড্রেট পরিমাণও বেশি। গোটের ক্ষেত্রে কিন্তু আবার মোর অর লেস সিমিলার। ডাঙ্কির ক্ষেত্রে কি কম, প্রোটিন কম, ফ্যাট কম, কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা কিছুটা বেশি। এলিফ্যান্টের ক্ষেত্রে প্রোটিন বেশি, ফ্যাট বেশি এবং কার্বোহাইড্রেট পরিমাণ কম। মাঙ্কি রেসাসে দেখবা যে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। মাউসের ক্ষেত্রে কি, মাউসের বুদ্ধি কম তাই মনে হচ্ছে, তাই না, সি মাত্র। এবং তিমি এবং সিলের ক্ষেত্রেও কিন্তু এটা কম। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে আজকের পড়া। এখানে যদি কারো কোশ্চেন থাকে জিজ্ঞেস করে ফেলো। কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আগের দিনও একটা কম্পোজিশন পড়ছিলাম যে ডিফারেন্ট স্পিসিস এর। আগের দিনে ম্যাম বলছিল এখন কি আগেরটার ম্যাম সাথে এটা ওইটা বেশি প্রিফার করে? ডিফার মানে একটুখানি, যেমন 3.1 জায়গায় 3.2, 3.7 এর জায়গায় 3.8 এরকম আর কি, 4.4। ওইটা খুব বেশি সমস্যা না তোমাদের জন্য, ওইটা খুব বেশি সমস্যা না। ঠিক আছে, জি। কম্পোজিশন অফ মিল্ক কি তোমাদের আগে পড়ানো হয়েছিল? না ম্যাম, ম্যাম আগের দিন হ্যাঁ দুইটা পড়াইছিলেন, একটা অল্প স্পিসিস আর কি। এর আর একটা কলোস্ট্রামের, মানে একটা মিল্কের একটা কলোস্ট্রামের। এইটা হচ্ছে মিল্কের কষ্ট ওটা যদি কম্পোজিশন আছে। এখন হচ্ছে কি দেখো মানে এক একটা গরুর খাবারের উপর ভিত্তি করেও কিন্তু তার কম্পোজিশনের কিছু চেঞ্জ আছে। এই যে কম্পোজিশন গুলো এগুলো বিভিন্ন সময় নাও বলে এরকম ভিন্নতা। এখন তোমরা আবার বললো না যে তাহলে ম্যাডাম এটা বলছে স্যার কেন এটা বললো, এটা তো এক হলো না। এটা হচ্ছে যে এক একটা রিসার্চ বা এক একটা জায়গায় যখন তুমি কাজ করো তখন তার খাবার থেকে পরিবেশ থেকে সবই ভিন্ন হয়, এই কারণে তার মিল্কের কম্পোজিশনও ভিন্ন হয়। বুঝতে পারছো? এই জন্য এগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন। দ্যাট নট মিনস যে একদম ভাস্ট ডিফারেন্স আছে তার মধ্যে। ঠিক আছে, কার্বোহাইড্রেট 4.6 4.8 যেতে পারে কিন্তু সে কখনোই 5.6 হবে না গরুর ক্ষেত্রে। কথা বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা।